রিমান ইন্টিগ্রেশন আমাদের যেটা একটা লাস্ট একটা কনসেপ্ট আমি বলেছিলাম, সেটা হচ্ছে কনসেপ্টটা কি ছিল, সেটা ধর দুটো ফাংশন নেওয়া হবে। ঠিক আছে, দুটো ফাংশন ধর রয়েছে, একটা এফ আর একটা হচ্ছে জি। একটা এফ একটা জি, দুটোই ক্লোজড ইন্টারভেল এবি থেকে আর এ ডিফাইন করা আছে। ক্লোজড ইন্টারভেল এবি থেকে আর এ দুটোই ডিফাইন করা আছে। এবং এফ আর জি দুইজনেই বাউন্ডেড। এফ আর জি দুইজনেই হচ্ছে বাউন্ডেড অন ক্লোজড ইন্টারভেল এবি। বাউন্ডেড অন ক্লোজড ইন্টারভেল এবি। ঠিক আছে, এবং এফ আর জি এর মধ্যে একটা রিলেশন বলা আছে, বলছে যে এফ আর জিটা সমান, এফ আর জিটা সমান হবে এক্সেপ্ট এ ফাইনাইট সেট। ঠিক আছে, অর্থাৎ এফ আর জিটা ফর অল এফ এক্স ইকুয়ালস টু জি এক্স হবে এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ইন ক্লোজড ইন্টারভেল এবি এক্সেপ্ট some finite number of points, some finite number of points, অর্থাৎ দুটো তিনটে চারটে এরকম কিছু পয়েন্ট ছাড়া বাকি সমস্ত ক্লোজড ইন্টারভেল এবির জন্য, ক্লোজড ইন্টারভেল এবির জন্য এফ আর জিটা কিন্তু সমান, এরকম টাইপের বলা আছে। তো সেক্ষেত্রে তাদের মধ্যে রিমান ইন্টিগ্রেবিলিটির যে কন্ডিশনটা, মানে যে রিলেশনটা, সেটা বলছে যদি এরকম টাইপের হয়, এফ আর জি দুটোই বাউন্ডেড ফাংশন আর ক্লোজড ইন্টারভেল এবি হয়, এবং কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস বাদ দিয়ে যদি সমস্ত ডোমেনে ক্লোজড ইন্টারভেল এবি তে এফ এক্স আর জি এক্স টা সমান হয়, তো সেক্ষেত্রে একজন ইন্টিগ্রেবল হলেই আরেকজন ইন্টিগ্রেবল হয়ে যাবে। অর্থাৎ যদি দেন ইফ জি এক্স মানে জি বিলংস টু আর এবি, অর্থাৎ জি ইজ রিমান ইন্টিগ্রেবল ওভার ক্লোজড ইন্টারভেল এবি যদি হয়, দেন এফ ইজ অলসো রিমান ইন্টিগ্রেবল অন ক্লোজড ইন্টারভেল এবি হবে। and not only that, the value of the integration of g from a to b is equal to the value of the integration of a from a to b. তাদের ইন্টিগ্রেশনের ভ্যালুও সমান হবে, একজন ইন্টিগ্রেবল হলে আর একজন তো হবেই, এবং তাদের ইন্টিগ্রেশনের ভ্যালুও সমান হবে। এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে বেশ কয়েকটা অঙ্ক হয়েছিল, এবং আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা পরীক্ষায় এসেছে, আরো দুটো আছে এরকম টাইপের প্রবলেম, সেটা আমি একটু বলি। যার মধ্যে একটা করলে আর একটা হয়ে যাবে। আমি জেনারেলাইজ প্রবলেমটা করাচ্ছি, সেই জেনারেলাইজ প্রবলেমটা এ দিয়ে একটা করাচ্ছি। সেখানে যদি তোর অন্য কোনো সংখ্যা থাকে, সব সংখ্যা দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রবলেমটা লেখ। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এরকম টাইপের প্রবলেম কিন্তু সংখ্যা চেঞ্জ করে করে আসে, ওই জন্য আমি একদম জেনারেল ভাবে করাচ্ছি ব্যাপারটাকে। লেট এফ ফ্রম ক্লোজড ইন্টারভেল 0 1, ক্লোজড ইন্টারভেল 0 1 to r be defined by f0 equals to 0 and fx equals to কোন একটা a টু দি পাওয়ার n। ঠিক আছে, x টু দি পাওয়ার n না, a টু দি পাওয়ার এর যে কোনো কনস্ট্যান্ট। কিরকম কনস্ট্যান্ট? না, এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। a টু দি পাওয়ার n ফর অল a টু দি পাওয়ার n, যখন a টু দি পাওয়ার n প্লাস 1 থেকে a টু দি পাওয়ার n এর মধ্যে এক্সট্রা রয়েছে। a টু দি পাওয়ার n প্লাস 1 লেস দ্যান x লেস ইকুয়াল টু a টু দি পাওয়ার n। ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার বলবো না, ফর অল n বিলংস অল n ইকুয়ালস টু, তো ন্যাচারাল নাম্বার বললে আবার 0 লেখা যাবে না, তো 0 1 2 করে করে রয়েছে। ঠিক আছে, nটা হচ্ছে এরকম একটা সেট, অ্যান্ড a এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 0 লেস দ্যান a লেস দ্যান 1, এগুলো আমাদের দেওয়া আছে। তাহলে দেখাতে বলছে এখানে show that f is Riemann integrable, f belongs to R01, f is Riemann integrable over 01, and integration 0 থেকে 1 এ যে f এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে সেটা বলছে 1/1 প্লাস a হবে, 1/1 প্লাস a। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট প্রবলেম এটা, এরকম টাইপের প্রবলেম পরীক্ষাতে আসে। এর ভ্যালু কখনো হাফ দিয়ে দেয়, কখনো 1/3 দিয়ে দিতে পারে। মোট কথা এর ভ্যালু এমনই থাকবে যেখানে সেটা 0 থেকে 1 এর মধ্যে বিলং করে, 0 থেকে 1 এর মধ্যে বিলং করে, এরকম টাইপেরই এর কোনো ভ্যালু দেওয়া থাকবে, 1/2 1/3 2/3 এরকম যা খুশি দিতে পারে। ঠিক আছে, তো সেটা করব কি করে?
এই টাইপের অঙ্কটা কি করে করব, আমি এইভাবে এই অঙ্কটা যেভাবে করাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু সংখ্যা চেঞ্জ করলে করতে হবে, বুঝে বুঝে স্টেপ যা করছি সেগুলোই করতে হবে। দেখুন আমি লাস্ট একটা হোমওয়ার্ক দেবো, এটার পর সেটা নিজেরা করবি। সলিউশনটা দেখ। তাহলে এই অঙ্কটা করতে প্রাথমিকভাবে তোর আগের যে থিওরেমটা লিখে দিলাম সেই থিওরেমের কনসেপ্টটাই আবার লাগবে। তো হিয়ার এফটা একবার একটু লিখে নি। f from closed interval 0 1 to r is defined by fx equals to a to the power n when if লিখে দিচ্ছি if a to the power n plus 1 less than x less equals to a to the power n equals to হচ্ছে 0 1 2 dot 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 আর লাস্ট হচ্ছে 0 if x equals to 0 কোয়েশ্চেনে দেওয়া আছে যে f0 equals to 0 মানে x equal to 0 তে হচ্ছে ভ্যালুটা 0। ঠিক আছে, এরকম ফাংশনটা ডিফাইন করা আছে। ফাংশনটাকে আমরা একটু ভেঙে না নিলে ব্যাপারটাকে বুঝতে পারবো না। আগের দিন এরকম টাইপের একটা -1 to the power n দিয়ে এরকম টাইপের একটা অঙ্ক ছিল, সেক্ষেত্রে ফাংশনটাকে আমরা একটু ডিভাইড করে নিয়েছিলাম, এখানেও তাই করে নেবো। যেমন ধর আমরা যদি দেখি প্রথমে x n এর ভ্যালু যদি 0 হয়, n এর ভ্যালু যদি 0 হয় সেক্ষেত্রে n এর ভ্যালু 0 হলে x টা কত থেকে কতর মধ্যে থাকবে, x টা কত থেকে কতর মধ্যে থাকবে বল, a to the power 1 থেকে x টা লেস ইকুয়ালস টু a to the power 0 পর্যন্ত থাকবে। তাই তো n এর ভ্যালু যদি 0 হয়, দ্যাট ইজ a লেস দ্যান x লেস ইকুয়ালস টু 1 a লেস দ্যান x লেস ইকুয়াল টু 1, সেক্ষেত্রে ভ্যালুটা কত হবে, a to the power n বলা আছে, তার মানে a to the power 0 হবে, a to the power 0, তাই তো। তারপরটা হবে a to the power 1, তারপর হবে a স্কোয়ার, এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, এরকম ভাবে কখন এটা কত হবে, এটা হচ্ছে তাহলে ইফ, এটা হচ্ছে তার মানে a স্কোয়ার লেস দ্যান x লেস ইকুয়ালস টু a তে এরকম হবে। তারপরটা কখন হবে, a কিউব লেস দ্যান x লেস ইকুয়াল টু a স্কোয়ারের সময় এরকম হবে। এভাবে চলতে থাকবে ব্যাপারটা। দুটো রকম ডট ডট দিয়ে দিলাম লাইন, আর লাস্টে গিয়ে তাহলে কিরকম পাবো, লাস্টে আমরা x ইকুয়াল টু 0 তে 0 যা কোশ্চেনে দেওয়া আছে সেটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এরকম এর একটা সিকোয়েন্স পাচ্ছি। ঠিক আছে, প্রথমটা তো 1 a to the power 0 মানে হয়ে যাচ্ছে কত, সেটা 1 হয়ে গেল। তারপরে 1 এর পর পেলাম হচ্ছে এটা কত পেলাম, a পেয়ে গেলাম, তারপরে স্কোয়ার পেয়ে গেলাম, এরকম ভাবে পাচ্ছি। ঠিক আছে, 1 a স্কোয়ার ভাবে চলছে। এদের কোনো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, এবার আমরা এফ টাকে রিমান ইন্টিগ্রেবল দেখাতে বলেছে। এফ কে যেহেতু রিমান ইন্টিগ্রেবল দেখাতে বলেছে, তার জন্য আমাদের প্রথম কি দেখাতে হয়, প্রথম কি দেখাতে হয় এফ কে রিমান ইন্টিগ্রেবল হওয়ার জন্য, যে কোনো ফাংশনকে রিমান ইন্টিগ্রেবল হতে গেলে প্রথমে কি হতে হয়, তার ডোমেনে বাউন্ডেড হতে হয়, তাই তো। হ্যাঁ এফটাকে হ্যাঁ কি হতে হ্যাঁ। হয়, বাউন্ডেড হতে হবে। এখন দেখ ভালো করে, এফ এর যে ভ্যালুটা, স্যার এখানে 1 রয়েছে, এখানে 0 রয়েছে। এফ এর ভ্যালুতে আমি দেখতে পাচ্ছি মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। কেন 0টা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম, বিকজ এই যে এ স্কোয়ার এ কিউব, এ যেহেতু 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, এটা নিজে যেহেতু 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, তাহলে এর কোনো পাওয়ারই, এর যত পাওয়ারই দিই না কেন সেটা 0 থেকে 1 এর মধ্যেই কিন্তু থাকবে, তার বাইরে বেরিয়ে যেতে পারবে না, তাই তো। এটা যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে এর যা পাওয়ারই হোক না কেন, সেটা এ স্কোয়ারই হোক বা এ কিউবই হোক বা এ টু দি পাওয়ার 100ই হোক, যাই হোক, এটা অবভিয়াসলি 0 থেকে 1 এর মধ্যেই বিলং করছে। তাহলে 0 এর তাহলে মাঝখানে যে ভ্যালু গুলো সেটা সবাই 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। তাহলে লোয়েস্ট হিসাবে তাহলে কে রয়েছে, এখানে 0 রয়েছে আর এখানে 1 রয়েছে। বোঝা গেল? তাহলে এখানটা আমি লিখেই দেখিয়ে দিচ্ছি, সিন্স 0 লেস দ্যান a লেস দ্যান 1, দিস ইমপ্লাইজ a টু দি পাওয়ার n মানে 0 লেস দ্যান
a to the power n less than 1 for all n belongs to natural number, ঠিক আছে? তাহলে therefore fx এর যে ভ্যালুটা সেটা 0 থেকে 1 এর মধ্যেই আছে। এখানে সমান চিহ্ন কেন দিচ্ছি, কারণ fx এখানে 0 আর উপরের 1টা নিচ্ছি। তো for all x belongs to closed interval ab, হয়েছে? তাহলে therefore mod of fx, তার মানে less than obviously 1 for all x belongs to closed interval ab, তাহলে this implies f is bounded হয়ে গেল, f is bounded on closed interval ab। এখান থেকেও ডাইরেক্ট বলা যায়, কিন্তু বাউন্ডেডনেসটা সাধারণত আমরা এরকম ভাবে লিখি যে mod of fx less than m, less equal to m। তো সেই কনসেপ্টটা দেখলে এটা f is bounded on closed interval ab হয়ে যাচ্ছে। তো এইবার এফটা রিমেন ইন্টিগ্রেবল কিনা সেটা বলতে হবে, এফটা রিমেন ইন্টিগ্রেবল কিনা সেটা চেক করতে হবে। তো তার জন্য আমাদের একটা আগের কনসেপ্ট ছিল যে এফটা যে পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস, এফ ফাংশনটা যে পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস সেই পয়েন্টগুলোতে মানে সেই নাম্বার অফ সেই পয়েন্টের যে সেটটা সেটা একটা জিরো সেট কিনা আমাদের দেখে নিতে হবে। তাই তো রিমেন-লেভিক থিওরেম সেটাই বলছে যে এফটা যদি এফ এর যে সেট অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি অফ এফ, সেট অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি অফ এফ ইন ক্লোজড ইন্টারভেল এবি, অর্থাৎ এফটা যে ক্লোজড ইন্টারভেল এবির মধ্যে যে সকল পয়েন্ট ডিসকন্টিনিউয়াস সেই ডিসকন্টিনিউটি পয়েন্টগুলোকে যদি একটা সেট হিসেবে কনসিডার করি, একটা সেটের মধ্যে রাখি, তো সেই সেটটাকে জিরো সেট হতে হবে, ঠিক আছে? তো যদি ডিসকন্টিনিউটি ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট ডিসকন্টিনিউটি থাকে, তার মানে এই সেটটা ফাইনাইট সেট, ডিসকন্টিনিউটি যে সেটটা সেটা ফাইনাইট সেট, এবং ফাইনাইট সেট মানে জিরো সেট। কিন্তু যদি সবসময় তো ফাইনাইট হবে এরকম কোনো কথা নেই। আগের দিনে একটা অঙ্ক দেখেছি যে সেটটা ইনফাইনাইট হয়ে গেছে, সেটটা কিন্তু ইনফাইনাইট ছিল। তো সেক্ষেত্রে ইনফাইনাইট থাকার সময় আমরা কখন সেটাকে জিরো সেট কখন বলতে পারবো, কোনো ইনফাইনাইট সেট কখন জিরো সেট হবে না, যদি সেই ইনফাইনাইট সেটটার একটা লিমিট পয়েন্ট থাকে, ঠিক আছে? একটা মাত্র লিমিট পয়েন্ট থাকে, তাহলে সেই ইনফাইনাইট সেটটা জিরো সেট হবে। একটা ফাইনাইট সেট হলে সেটা এমনিতেই জিরো সেট, তার জন্য লিমিট পয়েন্টের কথা ভাবতে হবে না। কিন্তু যদি একটা সেট ইনফাইনাইট সেট হয়, তা সত্ত্বেও তাকে জিরো সেট বলা সম্ভব যদি তার একটা মাত্র লিমিট পয়েন্ট থাকে। বোঝা গেছে? তো সেটা আমি নতুন কোনো কনসেপ্ট না, আগের দিনও এই কনসেপ্টটা কিন্তু লেগেছিল, আগের দিনও এরকম কনসেপ্টে কাজটা হয়েছিল। তাহলে এখানে লেখ f is discontinuous, f is discontinuous, f is discontinuous at, কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস হবে এফটা? x ইকুয়ালস টু কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে? হ্যালো, শুধু ওয়ানে নয়, সব ক্ষেত্রেই এটা ডিসকন্টিনিউয়াস হবে, বরঞ্চ ওয়ানেই ডিসকন্টিনিউয়াস হবে না ফাংশনটা। ওয়ান বাদে যে ব্রেকিং পয়েন্টটা আছে, যেমন ধর এইখানটাতে এ তে, এ স্কোয়ারে, এ কিউবে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখ ডান দিক বাদিয়ে কিন্তু জিনিস এক্স এর ডান দিক ডান দিকে এবং বাদিকে কিন্তু এফ এক্স এর ভ্যালুটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। যদি এ স্কোয়ারের কথাই ভাবিস, এ স্কোয়ারের কথায়, তাহলে এক্সটা যখন এ স্কোয়ারের মানে এ স্কোয়ার লেস দ্যান এক্স যখন আছে, লেস দ্যান এক্স মানে এক্সটা স্কোয়ারের থেকে বড়, অর্থাৎ এ স্কোয়ারের ক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিটটা সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এ। অথচ লেফট হ্যান্ড লিমিট যখন লেফট হ্যান্ড লিমিট করছিস তখন কিন্তু ভ্যালুটা এ স্কোয়ার, তাহলে এ আর একটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার, তার মানে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে, এরকম এ তে চেঞ্জ হবে, এ স্কোয়ারে চেঞ্জ হবে, এ কিউবে চেঞ্জ হয়ে যাবে, এবং লাস্টলি জিরোতেও চেঞ্জ হবে। এরকম করতে করতে যে যে পয়েন্টগুলো আমরা পাচ্ছি ব্রেকিং পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে কিন্তু ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। বোঝা গেছে? তাহলে if is discontinuous at a comma a square comma a cube comma dot 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 লাস্টে কি হচ্ছে জিরো, এই পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস। তাহলে therefore df মানে হচ্ছে সেট অফ পয়েন্টস অফ discontinuity of set of points of discontinuity of
set of point of discontinuity of f in closed interval ab equals to কত, ইকুয়ালস টু হচ্ছে এই সেটটা, অর্থাৎ a স্কোয়ার a কিউব কমা ডট 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 এভাবে চলবে, লাস্টে গিয়ে জিরো রয়েছে একটা। ঠিক আছে, হলো। এখন এই যে সেটটা, এই সেটটা ফাইনাইট সেট না ইনফাইনাইট সেট? এই সেটটা ফাইনাইট সেট নাকি ইনফাইনাইট সেট? ফাইনাইট না, কি করে ফাইনাইট হবে? এখানে এ এ স্কোয়ার এ কিউ এগুলো এরকম করতে করতে তো ইনফাইনাইটলি মানে পাওয়ার চলছে, ন্যাচারাল নাম্বার যত আছে ততগুলো এরকম পাওয়ার চলতেই থাকবে, সেভাবে ডিফাইন করা আছে। তার মানে এটা ফাইনাইট সেট না, এটা ইনফাইনাইট সেট। কিন্তু এ এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা কোথা থেকে, 0 থেকে 1 এর মধ্যে রয়েছে তো, হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। বাট 0 থেকে 1 এর মধ্যে যত এর ভ্যালুটা থাকাতে এর যত পাওয়ার বাড়াবো তত সেটা কোন দিকে কনভার্ট করবে, কার দিকে কনভার্ট করবে? ধর এর ভ্যালুটা হচ্ছে 1/2, এটা ধর 1/2, সেক্ষেত্রে আমি যত করতে থাকছি 1/2, তারপর চলে আসবো 1/4, 1/8, এভাবে চলতে থাকবে। তার মানে এই যে 1/2 টু দি পাওয়ার n, এই জিনিসটা n টেন্স টু ইনফিনিটি কোথায় যাবে? n টেন্স টু ইনফিনিটি কোথায় চলে যাবে? লিমিট জিরোতে যাবে, তাই তো? লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার n হবে। এবার যেহেতু নিচে 2 টু দি পাওয়ার n, তাহলে n টেন্স টু ইনফিনিটিতে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার ইনফিনিটি, 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি। তাহলে নিচে ইনফিনিটি চলে আসবে, সেক্ষেত্রে নিচে ইনফিনিটি চলে আসবে, অর্থাৎ টোটালে জিরো চলে আসবে। তাহলে জিরোতে কনভার্ট করছে, তার মানে এই যে সেটটা সেটা একটা ইনফাইনাইট সেট, কিন্তু তার লিমিট পয়েন্ট একটাই, সেটা হচ্ছে জিরো। সেটা হচ্ছে এই জিরো পয়েন্টটা। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার এবং এটা পুরোটাই পসিবল, কারণ 0 থেকে 1 এর মধ্যে এটা আছে, ওই জন্য এই কোশ্চেনটা কিন্তু এটা বলা আছে। তাহলে এখানে লিখ দেয়ার ফোর, বা দিস ইমপ্লাইজ df is an infinite set having only one limit point zero, having only one limit point zero। ঠিক আছে, having only one limit point zero, তাহলে therefore df is a zero set, তাহলে এটা ইনফাইনাইট সেট যার একটা মাত্র লিমিট পয়েন্ট আছে, সেই রকম সেটকে আমরা কি বলতে পারি? জিরো সেট বলতে পারবো। ঠিক আছে, সেটা হচ্ছে একটা জিরো সেট। ওকে, তো জিরো সেট যখন হয়ে গেল, তখন তার মানে এখান থেকে আমরা এবার সেটা বলতে পারছি যে f is কন্টিনিউয়াস। f এর পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি যদি জিরো সেট হয়ে যায়, শুধু জিরো লিখলাম, জিরো সেট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে f টা কি হলো? কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার হয়ে গেল। দিস ইমপ্লাইজ f is কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার হয়ে যাচ্ছে, তাই তো? কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার। তো আর কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার যখন হয়ে যাবে, সেক্ষেত্রে f টাকে আমরা রিমান লিমিট থিওরেম দিয়ে বলতে পারবো f is রিমান ইন্টিগ্রেবল। দিস ইমপ্লাইজ f belongs to r r01, f belongs to r01 by রিমান লিমিট থিওরেম, LEBESGUE। উচ্চারণটা লিবিক কিন্তু বানানটা হচ্ছে LEBESGUE, বাই রিমান লিবিক থিওরেম। রিমান লিবিক থিওরেমে কি বলেছিল? যদি f টাও কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার হয়, তাহলেই সেটা রিমান ইন্টিগ্রেবল হয়ে যাবে। ঠিক আছে, আগের দিন এই কনসেপ্টে রিমান ইন্টিগ্রেবিলিটি বলেছিলাম আমি, তাই তো? এখানে কোন কনসেপ্টটা লাগলো? এখানে লাগলো হচ্ছে ডিএফ টা একটা ইনফাইনাইট সেট, একটা সেটটা ইনফাইনাইট, কিন্তু তার যদি ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস থাকে, একটা ইনফাইনাইট সেট তার যদি ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস থাকে, তো সেক্ষেত্রে ওই সেটটা কিন্তু জিরো সেট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ স্যার স্যার একটু তো পুরোটা আগের দিনের মতোই হলো প্রায়। হ্যাঁ পুরোটাই, পুরো কোনো চেঞ্জই হয়নি করতে গেলে। একদিনের অঙ্কটা যদি ভালো করে কর,
হ্যাঁ, আগের দিনে যদি অঙ্কটা করা থাকে তাহলে পুরো ওই রকমই লাগবে, কারণ কোনো চেঞ্জ সেরকম কনসেপ্টে আসেনি। ঠিক আছে, এই টাইপের প্রবলেম গুলো খুবই ইম্পর্টেন্ট, এখনো শেষ হয়নি অঙ্কটা, এবার ইন্টিগ্রেবিলিটি বার করতে হবে এবং সেই জায়গাটাই হচ্ছে মেন কাজ অঙ্কটাতে, সেই জায়গাটাতেই কিন্তু মেন। আচ্ছা, এবার তারপর যে প্রশ্নটা আমাদের তার ইন্টিগ্রেশনটা করতে হবে। ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা ফাংশনটাকে বিভিন্ন ইন্টারভেল ওয়াইজ বিভিন্ন ফাংশনে ভাগ করে নিতে হবে, যেটা আগের দিন করেছিলাম। কি করেছিলাম না, ধর এখানে আমি দেখতে পাচ্ছি যে এ থেকে একের মধ্যে ফাংশনটা হচ্ছে a0, তাহলে সেটাকে আমরা একটা জি ফাংশন ধরে নেবো, g1 ধরে নেবো। তারপর a² থেকে a, সেটা হচ্ছে g2, a³ থেকে a², সেটা হচ্ছে g3, এভাবে ধরতে থাকবো ফাংশন গুলোকে। ঠিক আছে, শুধু চেঞ্জটা কোথায় হবে, চেঞ্জটা হচ্ছে আমি এখানে ইকুয়াল টু সাইন দিয়ে দেবো একটা করে, এখন না, এখানে না, এখানে যা আছে তাই থাকবে, এখানে রুট করে ইকুয়াল দিয়ে দেবো না। ফাংশনের যে ডোমেনটা g1 g2 ডোমেনের যখন ধরবো তখন সেটা ইকুয়াল নিয়ে করবো, দুদিকে ইকুয়াল থাকবে। ঠিক আছে, তাহলে শুরু কর। তাহলে দেখ, আমি এখন g1 g2 অনেকগুলো ধরতে হবে, তার জন্য আমরা এটা ইন জেনারেল ধরবো আগের দিনের মতো করে, জেনারেলাইজড ভাবে ধরবো এটাকে, সামথিং জি আর ধরে নিচ্ছি। তাহলে let us define let us define gr from a to the power n plus 1 থেকে n ছিল, তার মানে a to the power যদি আমি লিখি r plus 1 থেকে ar to r, এভাবে লিখলেই টোটাল আমি যে সমস্ত রকম সবকটাই পেয়ে যাবো, জি ওয়ান জি টু সবগুলোই চলে আসবে, আর এর ভ্যালু পাশে লিখে দেবো। ডিফাইন বাই, আচ্ছা লেটাস ডিফাইন যখন করছি, লেটাস কনসিডার লিখ, লেটাস কনসিডার gr from a to the power r plus 1 থেকে a to the power r to r, defined by grx grx is equals to a to the power r, যেভাবে রয়েছে, for all x belongs to a to the power r plus 1 থেকে a to the power r, আর for all r equals to কত থেকে না 0 1 2 করে করে চলছে। ঠিক আছে, তো এভাবে ধরলাম মানে কি, আর ইকুয়ালস টু 0 এর জন্য আমি g0 পেয়ে গেলাম একটা, তারপর 1 এর জন্য g1 পেয়ে গেলাম, এভাবে পেতে থাকছি। ঠিক আছে, যেমন আর এর ভ্যালু 0 বসলে আমি এটা হচ্ছে a থেকে a to the power 0, a to the power 0 মানে a থেকে 1, প্রথম ইন্টারভেলে যে ফাংশনটা সেটা পেয়ে গেলাম, মানে সবকটাই জেনারেট করে যাচ্ছে এভাবে। ঠিক আছে, এইভাবে জেনারেট করার সময় আমরা এখন দেখ নাও, এবার আগে প্রথম যে থিওরেমটা লিখে দিয়েছিলাম যে এফ এক্স আর জি এক্স টা সমান হবে কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট বাদ দিয়ে, তো এখানে দেখতে পাচ্ছি যে এই ইন্টারভেলের মধ্যে এ টু দি পাওয়ার আর প্লাস 1 থেকে এ টু দি পাওয়ার আর ইন্টারভেলের মধ্যে এফ এক্স আর জি এক্স টা সমানই হবে, এফ এক্স আর জি আর এক্স টা সমানই হবে এক্সেপ্ট এট দি পয়েন্ট এ টু দি পাওয়ার আর প্লাস 1, বিকজ এ টু দি পাওয়ার আর প্লাস 1 এ কিন্তু এফ এক্স এর ভ্যালু আলাদা আছে। এফ এক্স যখন করা আছে, এফ এক্স টা যা কি করা আছে, এফ এক্স এ কিন্তু এ টু দি পাওয়ার আর প্লাস 1 এ কোনো ইকুয়ালিটি নেই, এফ এক্স এ কিন্তু এ টু দি পাওয়ার এন প্লাস 1 বা আর প্লাস 1 যাইবে, সেখানে কিন্তু কোনো ইকুয়ালিটি নেই, কিন্তু আমি এখানে কি করেছি, জি এক্স ধরার সময় একটা ইকুয়ালিটি ধরে করেছি, ফলে এ টু দি পাওয়ার এন প্লাস 1 বা এ টু দি পাওয়ার আর প্লাস 1 যাই বলি, সেই পয়েন্টে কিন্তু এফ এক্স আর জি এক্স এর ভ্যালুটা ডিফার করবে, আর বাকি সমস্ত পয়েন্টে, এই ইন্টারভ্যালের বাকি সমস্ত পয়েন্টে কিন্তু এফ এক্স এরও যা ভ্যালু, জি এক্স এরও তাই ভ্যালু, শুধুমাত্র কোন পয়েন্টে আলাদা, এ টু দি পাওয়ার আর প্লাস 1 এ আলাদা। তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে এফ এক্স আর জি এক্স টা সমান এক্সেপ্ট at only one point a to the power r plus 1, তার মানে আগের থিওরেমটা অ্যাপ্লিকেবল হয়ে গেল। দেখ বোঝা গেল কিনা কথাটা? ঠিক আছে, স্যার আরেকবার আচ্ছা আরেকবার আমি বলে দিচ্ছি আগে, আমি দেখ এখানে এফ এক্স এর যে ফাংশনটা দেওয়া আছে যেভাবে, সেটা বলেছে এ টু দি পাওয়ার আর হবে, যেখানে যেখানে এ টু দি পাওয়ার আর প্লাস 1 লেস দ্যান এক্স লেস দ্যান এ টু দি লেস ইকুয়ালস টু এ টু দি পাওয়ার আর। আর জিএক্স এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, জিএক্স এর ক্ষেত্রে বলা হচ্ছে জি আর এক্স টা এ টু দি পাওয়ার আরই হবে যখন এ টু দি পাওয়ার আর প্লাস 1 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর। তার মানে দেখতে পাচ্ছিস এই ইন্টারভেলের মধ্যে জি আর এক্স এর ভ্যালু হচ্ছে এ টু দি পাওয়ার আর, এবার এই ইন্টারভেলের মধ্যে এফ এক্স এর ভ্যালু এ টু দি পাওয়ার আর, কিন্তু এখানে যেহেতু ইকুয়ালিটি নেই,
তার মানে এই পয়েন্টে fx এর ভ্যালুটা আলাদা আছে। grx এর ভ্যালু টোটাল ইন্টারভেলে এই পয়েন্টেও a টু দি পাওয়ার r, কিন্তু fx এর ভ্যালুটা কিন্তু এই পয়েন্টে a টু দি পাওয়ার r নয়, এই পয়েন্টে অন্য কিছু, কারণ এখানে ইকুয়ালিটিটা নেই। তার মানে fx আর grx টা, fx এবং grx টা এই ইন্টারভেলের মধ্যে টোটালটাতেই সমান, এক্সেপ্ট অ্যাট অনলি ওয়ান পয়েন্ট a টু দি পাওয়ার r প্লাস ওয়ান। এইটুকুনি বলা যাবে কিনা একবার, টু দি পাওয়ার r প্লাস ওয়ান থেকে a টু দি পাওয়ার r এর মধ্যে grx আর fx টা সমান শুধুমাত্র a টু দি পাওয়ার r প্লাস ওয়ান বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার আগের থিওরেমটা কি বলছে? আগের থিওরেমটা বলছে দুটো ফাংশন একটা ডোমেন, তাদের ডোমেনে যদি ফাইনাইট নাম্বার অফ কিছু পয়েন্ট বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে সমান হয়, তাহলে একজন ইন্টিগ্রেবল হবে, একজন ইন্টিগ্রেবল হবে, এটা বলা আছে তো হ্যাঁ হ্যাঁ আগের দিন এই স্টেটমেন্টটা লেখানো আছে। তো সেটা যদি হয়, সেরকম যদি হয়, তার মানে এখানে তো আমি দেখতেই পাচ্ছি এ টু দি পাওয়ার আর মানে একটা কনস্ট্যান্ট কোন একটা ভ্যালু, এ টু দি পাওয়ার আর মানে কনস্ট্যান্ট কোন একটা ভ্যালু, তাহলে এ টু দি পাওয়ার আর যদি হয় তাহলে একটা কনস্ট্যান্ট তো ইন্টিগ্রেশন আমি করতেই পারবো। আমি যদি এখন ইন্টিগ্রেশন করি জি আর এক্স এর, তো জি আর এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? জি আর এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাবো এ টু দি পাওয়ার আর ডিএক্স, এ টু দি পাওয়ার আর যেহেতু কনস্ট্যান্ট তার মানে এ টু দি পাওয়ার আর এক্স পেয়ে যাবো, তার মানে ইন্টিগ্রেবল ফাংশনটা। জি আর এক্স টা অবভিয়াসলি ইন্টিগ্রেবল, কারণ তার ভ্যালু একটা কনস্ট্যান্ট, তাহলে জি আর এক্স ইন্টিগ্রেবল মানে ওই ইন্টারভ্যালের মধ্যে, এই ইন্টারভ্যালের মধ্যে এফ এক্স টাও ইন্টিগ্রেবল, সেটা বলা যাবে। হ্যাঁ। তাহলে সেটাই আমরা এবার বলবো। এবং শুধু সেটাই নয়, এ টু দি পাওয়ার আর প্লাস ওয়ান থেকে এ টু দি পাওয়ার আর প্লাস ওয়ান থেকে এ টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার আর প্লাস ওয়ান থেকে এ টু দি পাওয়ার আর এর মধ্যে এফ এর ইন্টিগ্রেশনের ভ্যালু জি এর ইন্টিগ্রেশন, জি আর এক্স এর ইন্টিগ্রেশন, জি আর এর যে ইন্টিগ্রেশন তার সঙ্গেই সমান, সেটাও থিওরেমে বলা আছে। একজন ইন্টিগ্রেবল হলে আরেকজন ইন্টিগ্রেবল হবে এবং ইন্টিগ্রেশনের ভ্যালু দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে এবার কর এখানটাতে যা যা বললাম সেটা একটু শর্টে লিখতে হবে এখানটাতে। তাহলে therefore বা নাও fx equals to grx, fx equals to grx in a to the power r plus 1 থেকে a to the power r, a to the power r plus 1 থেকে a to the power r, except a finite number, finite number বলতে এখানে একটা মাত্র পয়েন্ট, একটা মাত্র পয়েন্টই আলাদা, সেটা হচ্ছে এটা, except a finite number of point a to the power r plus 1 for all r equals to 0 থেকে চলছে, সবার জন্যই তাই। তাহলে therefore, তো এবার লেখ and, এরকম ভাবে লিখে রাখ and জি আর এক্স সেটা কিন্তু ইন্টিগ্রেবল অন ক্লোজড ইন্টারভেল এ টু দি পাওয়ার আর প্লাস ওয়ান থেকে এ টু দি পাওয়ার আর, এই পয়েন্ট এই সেটটাতে কিন্তু ইন্টিগ্রেবল জি আর এক্স টা, তার তাই জন্য দিস ইমপ্লাইজ এফ টাও তার মানে ইন্টিগ্রেবল হবে ইন এ টু দি পাওয়ার আর প্লাস ওয়ান থেকে এ টু দি পাওয়ার আর। এবং তাই নয়, এফ টু দি পাওয়ার আর প্লাস ওয়ান থেকে এ টু দি পাওয়ার আর এ যে এফ এর ইন্টিগ্রেশনের ভ্যালু, এফ এর যে ইন্টিগ্রেশনের ভ্যালু সেটা কিন্তু জি এর ইন্টিগ্রেশনের ভ্যালুর সঙ্গেই সমান হবে। জি বলতে জিআর, জিআর এর ইন্টিগ্রেশনের ভ্যালুর সঙ্গেই সমান হবে। এবং সেটা কত হবে? জিআর ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার আর প্লাস ওয়ান থেকে এ টু দি পাওয়ার আর, ভ্যালুটা হচ্ছে এ টু দি পাওয়ার আর ডিএক্স, তার মানে হয়ে গেল এ টু দি পাওয়ার আর এক্স, এ টু দি পাওয়ার আর প্লাস ওয়ান থেকে এ টু দি পাওয়ার আর, এ টু দি পাওয়ার আরটা তো কনস্ট্যান্ট, বাইরে গেল, বাইরে গিয়ে ডিএক্স এর ইন্টিগ্রেশন হলো, হয়ে এক্স হলো, তার মানে এ টু দি পাওয়ার আর ইন্টু এ টু দি পাওয়ার আর মাইনাস এ টু দি পাওয়ার আর প্লাস ওয়ান। ঠিক আছে, তার মানে কত? এ টু দি পাওয়ার টু আর, এ টু দি পাওয়ার টু আর ওয়ান মাইনাস অফ এ, এরকম কিছু একটা পাচ্ছি, এ টু দি পাওয়ার টু আর ইন্টু ওয়ান মাইনাস এ, হয়েছে?
তাহলে দেয়ার ফোর এবার আমার চাইছি হচ্ছে টোটাল এফ এর জন্য এই যে পুরো ভ্যালুটা সেটা কিন্তু টোটাল আর ইকুয়ালস টু 0 1 2 করে করে চলছে। এবার আমি চাইছি টোটাল এফ এর ইন্টিগ্রেশন 0 থেকে 1 এফ এটা বার করতে চাইছি। 0 থেকে 1 এফ বার করতে চাইছি। তো 0 থেকে 1 এফ, এবার 0 থেকে 1 ইন্টারভ্যালটা কিভাবে ভাগ করা আছে? 0 থেকে এ তে ভাগ করা আছে, 1 থেকে তারা ভাগটা কিসে করা আছে? এ থেকে 1 এ প্রথম ইন্টারভ্যালটা দেখ, প্রথম ইন্টারভ্যালটা কত ছিল? এ লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 1 ছিল তো। হ্যাঁ তার মানে এ থেকে হ্যাঁ 1 এ ভাগ করা আছে। তারপরটা হচ্ছে এ স্কোয়ার থেকে এ, ঠিক আছে? উল্টো উল্টো কিন্তু একটু উল্টো আছে ব্যাপারটা, এ স্কোয়ার থেকে এ আছে কিন্তু এ থেকে স্কোয়ার না, তার কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ এ মানে এটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, এটা 0 থেকে 1 এর মধ্যে রয়েছে মানে এ স্কোয়ারের ভ্যালু কিন্তু ছোট। এটা 0 থেকে 1 এ আছে মানে এর যত পাওয়ার বাড়বে তত কিন্তু জিনিসটা ছোট হবে, তাই হায়ার পাওয়ার গুলো কিন্তু নিচে রয়েছে। এ স্কোয়ার থেকে এ কিউব থেকে স্কোয়ার এভাবে চলবে। ব্যাপারটা কি বোঝা গেছে? ভুল করে হুম, যদি কেউ স্কোয়ার থেকে এ কিউব লেখে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ভুল হয়ে যাবে ব্যাপারটা। এভাবে চলছে। তার মানে সেটা সামেশন দিয়ে যদি আমি এটাকে কনভার্ট করি সামেশনে, তার মানে সেটা হয়ে যাবে আর ইকুয়ালস টু 0 থেকে 1, 0 থেকে এন বললে এন টেন্স টু ইনফিনিটি করতে হবে। এন যদি কেউ বলে এন টেন্স টু ইনফিনিটি করে দিতে হবে। আর তার চেয়ে ভালো আমরা যদি নর্মালি লিখে যাই। নর্মালি লেখা মানে হচ্ছে এ টু দি প্রথমে এ থেকে 1, তার মানে আর এর ভ্যালু কত? এটাতে আর এর ভ্যালু কত আছে? এভাবে লিখ তাহলে। এ থেকে 1 এটা হচ্ছে g0x, এটা g0 প্লাস এ স্কোয়ার থেকে a, এটা হচ্ছে g1 প্লাস এটা কত বলে ফেল, এটা হচ্ছে a কিউব থেকে a স্কোয়ার, এটা হচ্ছে g2 প্লাস ডট 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 দিয়ে চলছে। তার মানে এখানে যদি ভ্যালুটা বসাই প্রথমটাতে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 0, আর এর ভ্যালু 0 মানে এখানে a টু দি পাওয়ার 1 মাইনাস এটা সবার ক্ষেত্রেই রয়েছে, 1 মাইনাস এটা সবার ক্ষেত্রে কমন নিয়ে নেয়। 1 মাইনাস এ যেটা রয়েছে সেটা এখানেও আসবে, এখানেও আসবে, এখানেও আসবে, যতগুলো আছে সবার মধ্যেই আসবে, সেটা কমন নিয়ে রেখে দিই। আর এ টু দি পাওয়ার 2 আর এর জন্য আর এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম আসবে। যেমন ধর প্রথমটাতে এ টু দি পাওয়ার 2 ইন্টু 0 আসবে, তারপরটা এ টু দি পাওয়ার 2 ইন্টু 1 আসবে, এ টু দি পাওয়ার 2 ইন্টু 2 আসবে, প্লাস চলছে। তো আমার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1 মাইনাস এ ইন্টু কত থাকছে? প্রথমটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। এটা কি রকম সিরিজ হয়ে গেল? এটা কি রকম সিরিজ হয়ে গেল? হ্যালো? n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 2। না, এটা কিরকম ভাবে বাড়ছে? একের পরে স্কোয়ার, স্কোয়ার পরে এ টু দি পাওয়ার 4, তারপর এ টু দি পাওয়ার 6 এভাবে চলছে তো। হ্যাঁ তার মানে এটা স্কোয়ার করে জিপি সিরিজ না? হ্যাঁ, এটা জিপি সিরিজ না এটা? মানে স্কোয়ার গুণ করে করে বাড়ছে না, একের সঙ্গে স্কোয়ার গুণ করলে এটা পেয়েছি, তারপর এটা একটু স্কোয়ারের সঙ্গে স্কোয়ার গুণ করলে এ টু দি হ্যাঁ পাওয়ার 4। তার মানে এটা জিপি সিরিজ, এবং যেহেতু এটা ইনফাইনাইট পর্যন্ত চলছে তার মানে ইনফাইনাইট জিপি সিরিজ। এটা একটা ইনফাইনাইট জিপি সিরিজ। এবার ইনফাইনাইট জিপি সিরিজের ক্ষেত্রে মনে রাখতে হবে, ইনফাইনাইট জিপি সিরিজের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়? যদি আমি এরকম থাকে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট এভাবে যদি চলতে থাকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর, এ ইন্টু 1 মাইনাস আর, এটা হচ্ছে ফর্মুলা। মানে যা যেটা করে করে বাড়ছে, ধর আর করে করে গুণ করে বাড়ছে, তার মানে সেটা হচ্ছে এ বাই 1 মাইনাস আর হয় ফর্মুলাটা। তাহলে সেটা এক্ষেত্রে কি আছে কমন? প্রথম যে টার্মটা সেটা হচ্ছে 1, তাহলে 1 বাই 1 মাইনাস কত করে বাড়ছে এখানে বল আমাকে? 1 মাইনাস আর করে, তো আরটা কত এখানে? একের সঙ্গে কত গুণ করে স্কোয়ার পেয়েছিস? সেটাই হচ্ছে আর। স্কোয়ার গুণ করে। এ স্কোয়ার গুণ করে পেয়েছিস, তাহলে এরকম ব্যাস হয়ে গেল। তাহলে 1 মাইনাস এ ইন্টু তাহলে কত হলো? 1 বাই 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ। তাহলে এখান থেকে 1 মাইনাস এটা তো কেটেই গেল, কেটে গিয়ে আমরা কি পেয়ে গেলাম? 1 বাই 1 প্লাস এ। ঠিক আছে? এটা কিন্তু প্র্যাকটিস না করলে পরীক্ষা নামবে না। এটা বোঝা যাচ্ছে, কিন্তু প্র্যাকটিস দরকার পরীক্ষায় করে আসার জন্য।
ঠিক আছে? তো এরকম টাইপের একটা প্রবলেম আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, সেটা নিজেরা করবে। করে ফেলবি অঙ্কটা। সেটা হচ্ছে, যেটা লিখছি সেটাও পরীক্ষাতে এসেছে এরকম 1/2 দিয়ে, এর জায়গায় জাস্ট 1/2 থাকবে অঙ্কটাতে। লেখ a function f from closed interval 0 1 to r is defined by fx equals to দেওয়া আছে 1/2 to the power n। 1/2 to the power n মানে হচ্ছে a to the power n, অর্থাৎ এটাই হচ্ছে এখানে হাফ। তাহলে যেখানে যেখানে আগের অঙ্কটাতে a লিখেছি সেখানে সেখানে a এর বদলে হাফ লিখে লিখে যেতে হবে। তার মানে যখন আমরা ধরবো তখন 2 to the power r plus 1 থেকে 2 to the power r এরকম ভাবে ধরতে হবে। ঠিক আছে? বোঝা গেছে? যেখানে যেখানে a সেখানে সেখানে হাফ, আর কিচ্ছু চেঞ্জ হবে না, পুরো গোটা অঙ্কটা সেমই হবে। if 1/2 to the power n plus 1 less than x less equals to 1/2 to the power n, ওখানে দেওয়া ছিল a to the power n থেকে a to the power n plus 1 থেকে a to the power n, আর 0 যখন x equals to 0, এইভাবে লেখা আছে কোয়েশ্চেনটা। ঠিক আছে? so that f is Riemann integrable on closed interval 0 1, and আমাকে বলবি এটার ভ্যালু কত হবে, 0 থেকে 1 f এটার ভ্যালু কত হবে বল, অঙ্ক না করে বল এটার ভ্যালু কত হবে। 2/3। হ্যাঁ 2/3, হ্যাঁ ওরকমই কিছু একটা হবে, কারণ এর ভ্যালু হচ্ছে হাফ, আর আগের অ্যান্সারটা বেরিয়েছিল হচ্ছে 1/1 প্লাস এ, 1/1 প্লাস এ, তাহলে বসিয়ে দিলেই চলে আসবে 1/1 প্লাস হাফ। ঠিক আছে? তার মানে হচ্ছে 2/3, বুঝছেন? তার মানে আগেরটা হচ্ছে জেনারেলাইজড একটা রেজাল্ট, সেই রেজাল্টের মতোই অঙ্কটা, সেটাকে সেটাকে যে কোনো ভ্যালু দিয়ে দিলে আমরা ওখানে দেখে বলে দিতে পারবো। এই জ্যামের কোয়েশ্চেন এই ধরনের প্রবলেম যদি আসে সেক্ষেত্রে তো আমরা সাবজেক্টিভ করতে যাবো না, সেক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট আগের রেজাল্টটা মনে রেখে ডাইরেক্ট বলে দিতে পারবো যে কি হবে অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই যে কোয়েশ্চেনটা লেখা, তার মানে এই ফাংশনটা দেখেই বোঝা যাবে যে ডিসকন্টিনিউয়াস কোথায় কোথায় হবে, ডিসকন্টিনিউয়াস হবে হচ্ছে হাফ এ, ডিসকন্টিনিউয়াস হবে 1/2 স্কোয়ার হবে, এভাবে লিখবি। ওইসব 1/4 8 ওসব লিখতে হবে না, স্কোয়ার কিউব এভাবে লিখবি, কোনো চেঞ্জ করবি না, শুধু এর জায়গায় হাফ লিখে চেঞ্জটা করবি, আর কোনো চেঞ্জ করবি না। ঠিক আছে? এভাবে ডিসকন্টিনিউ পয়েন্ট গুলো আসবে। তারপর জি আর এক্সটা এখানে ধরে নিতে হবে হচ্ছে 1/2 টু দি পাওয়ার আর, যেখানে 1/2 টু দি পাওয়ার আর প্লাস 1 লেস দেন এক্স লেস ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার আর, এভাবে ধরতে হবে। ধরে যেভাবে যা করেছি তাই করে দিতে হবে। ঠিক আছে? লাস্টে যে সিরিজটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস হাফ, তারপর 1 প্লাস 1/2 1/2 স্কোয়ার প্লাস 1/2 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, এরকম লাস্টের দিকে এই অ্যান্সারটা আসবে যেটা এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 দিয়ে এসেছিল, এবং তার ভ্যালু তখন হয়ে যাবে কত, এটা হয়ে যাবে হাফ, আর এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে 1/1 মাইনাস 1/2 স্কোয়ার, তাই তো? তো মানে হাফ ইন্টু 1/1 মাইনাস 1/4, তাহলে করলে কত আসবে, এখানে থাকছে হাফ, এটা হচ্ছে 3, তাহলে 2/3। ঠিক আছে? বোঝা গেছে? এরকম হিন্টস দেওয়া থাকলে এটা এরকম ভাবে করতে হবে, করে নিবি, কারণ এটাও পরীক্ষা এসছে হাফ দিয়ে। হয়েছে? স্যার আগের পেজটা একবার দেখাবেন, বোর্ডটা কালো হয়ে গিয়েছিল আমার। আচ্ছা
হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, নেক্সট দেখ। তো এই যে অঙ্কগুলো করলাম, একদিন একটা অঙ্ক করেছি, এখানে এখনো একটা করলাম। তো সেই অঙ্কগুলো থেকে আমরা যদি একটা অবজারভেশন পাই এরকম টাইপের, যে give an example, give an example of a monotonic, লিখতাম of a monotone and non-monotone function monotone and non-monotone function on closed interval 0 1 with infinitely many points of discontinuity with infinitely many points of discontinuity such that the functions are bounded and remain integrable on closed interval 0 1 রিমেন ইন্টিগ্রেবল বললে বাউন্ডেডনেস এর কথাটা আর বলার দরকার পড়ে না, কারণ যে ফাংশন রিমেন ইন্টিগ্রেবল হবে সে অলরেডি বাউন্ডেড হয়েই তবে হয়েছে। তাই তেমন তো হতে পারে না যে একটা ফাংশন রিমেন ইন্টিগ্রেবল কিন্তু বাউন্ডেডই নয়, তাই তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যে চেক করছি সেটা করতাম না। রিমেন ইন্টিগ্রেবল হতে গেলে আগে বাউন্ডেড হতে হবে। ঠিক আছে, বাউন্ডেড মানে যে রিমেন ইন্টিগ্রেবল তা না, কিন্তু রিমেন ইন্টিগ্রেবল হতে গেলে তাকে আগে বাউন্ডেড ফাংশন হতে হবে। এরকম টাইপের এই যে এক্সাম্পল দিতে বললো, সেই এক্সাম্পলটা আমরা অলরেডি আগের দিন একটা করেছি, আজকেও একটা করলাম। তো প্রথম যে এক্সাম্পলটা, যেমন ধর আমরা যদি বলি এরকম টাইপের, 1 নম্বরেরটা, let f from closed interval 0 1 to r be defined by fx equals to হচ্ছে, ধর হাফ দিয়েই বলি তাহলে তোরা বুঝতে পারি ব্যাপারটা বেশি ভালো করে। হাফ টু দি পাওয়ার আর, হাফ টু দি পাওয়ার ধর n, যেখানে 1/2 to the power n plus 1 less than x less equals to 1/2 to the power n for all n equals to 0 1 2 dot dot dot, আর 0 if x equals to 0। এভাবে যদি ডিফাইন করি, এই ফাংশনটা যেটা রয়েছে সেই ফাংশনটা কি রকম ফাংশন, মনোটনিক ফাংশনটা, এটা কি মনোটনিক ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন, নাকি নন মনোটনিক ফাংশন? এই ফাংশনটা মনোটনিক ফাংশন কি নন মনোটনিক ফাংশন সেটা বলা যাবে, মানে ইনক্রিজিং না ডিক্রিজিং, নাকি ইনক্রিজিং হতে পারে ডিক্রিজিং, মানে কোনোটাই নয়, ফ্লাকচুয়েট করছে। বল দেখি। তার জন্য ডিক্রিজিং যে কোনো একটা ভ্যালু নিলে তাহলে বুঝতে পারবি, এন এর কোনো একটা ভ্যালু নে। ধর তোরা যদি নিস, আমি ভেঙে ভেঙে দেখাই একবার।
যদি n এর ভ্যালু 0 নিচ্ছিস, তো 0 নিলে সেটা কত হবে? এটা হয়ে যাবে 1/2 মানে হাফ থেকে 1/2 মানে হচ্ছে 1। হাফ থেকে 1 এর মধ্যে ফাংশনটার ভ্যালু হচ্ছে হাফ। তারপর যখন আবার 1/4 থেকে হাফে চলে গেলি তখন ফাংশনটার ভ্যালু 1/4। না, একটু ভুল লিখলাম, একটু ভুল হলো। 0 তে এটা হচ্ছে 1 হবে, কারণ 2 টু দি পাওয়ার 0 তো প্রথমটাতে। তারপর একটা হাফ হবে, তারপর এটা 1/4। কখন 1/4? যখন 1/8 থেকে ফাংশনটা আবার 1/4 এর মধ্যে রয়েছে। তো এভাবে চলছে ফাংশনটা, এইভাবে চলতে চলতে লাস্টে 0-র দিকে যাচ্ছে। তাহলে 1 থেকে 0-র দিকে যাচ্ছে, 1 থেকে ক্রমশ 0-র দিকে আসছে। একের পর হাফ পেয়েছিস, দেখ একের পর কত পেয়েছিস? হাফ, তারপর 1/4, একের পর হাফ, তারপর 1/4। কিন্তু একটু যদি ঠিকঠাক করে দেখিস ব্যাপারটাতে, তাহলে এক্স ইকুয়ালস টু এখানে হচ্ছে 0। ছবিটা আঁকলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ইনক্রিজিং না ডিক্রিজিং? হুম, কি বলছিস? ডিক্রিজিং হচ্ছে তো, এটা 0 থেকে 1। এটা ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে? ঠিক করে বল দেখি। ডিক্রিজিং? হ্যাঁ, ডিক্রিজিং হচ্ছে না। ইনক্রিজিং? এটা ইনক্রিজিং হচ্ছে, ইনক্রিজিং। কেন ইনক্রিজিং? আমরা রেঞ্জটা কোথা থেকে কোথায় ভাববো? আমরা কি উল্টো দিকে আসবো না সোজা দিকে ভাববো? আমরা কিন্তু নিচ থেকে উপরের দিকে ভাববো, 0 থেকে 1-এর দিকে ভাববো, রেঞ্জটা দিয়ে ভাববো আমরা, এই ভ্যালু দিয়ে ভাববো না, ভ্যালুটা দিয়ে ভাববো না আমরা। এক্সটা কোথায় কোথায় যাচ্ছে? এক্সটা প্রথমে 0, তারপর আস্তে আস্তে 1-এর দিকে গেছে। তো 0 থেকে 1-এর দিকে যেতে গিয়ে দেখতে পাচ্ছি ভ্যালুটা 0 থেকে 1-এর দিকে যাচ্ছে। এই ভ্যালুটা এফএক্স এর ভ্যালুটা 0 থেকে 1-এর দিকে যাচ্ছে, তার মানে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, ফাংশনটা কিন্তু আলটিমেটলি ইনক্রিজিং ফাংশন। তাহলে এখানে যদি 0 থাকে, এখানে যদি ধর 0 আছে, এখানে রয়েছে 1, তারপরে রয়েছে ধর একের পর এখানে ধর হাফ রয়েছে, ঠিক আছে, তারপর ধর 1/4 আছে। তো এভাবে চলছে জিনিসটা। বলছে ফাংশনটার যে ভ্যালুটা, ফাংশনটার ভ্যালুটা 0-তে 0, আমি একে দেখাচ্ছি। ফাংশনের যে ভ্যালুটা সেটা হচ্ছে 0-তে 0। একই ফাংশনটার ভ্যালু হচ্ছে একই, একই ফাংশনটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, 1 পয়েন্টে ফাংশনটার ভ্যালু হচ্ছে 1% দেওয়া আছে, 1 পয়েন্টে ফাংশনটার ভ্যালু হচ্ছে 1। তবে 1 থেকে হাফ পর্যন্ত, 1 থেকে যে হাফ পর্যন্ত ভ্যালুটা রয়েছে, 1 থেকে হাফ পর্যন্ত পুরোটাই বলছে ফাংশনটার ভ্যালু হচ্ছে 1। 1 থেকে হাফ পর্যন্ত পুরোটাতেই ফাংশনটার ভ্যালু হচ্ছে 1। হাফের পর থেকে আবার হাফে চলে যাচ্ছে। তাহলে 1 থেকে হাফ পর্যন্ত ফাংশনটার পুরোটা ভ্যালু, ঠিক আছে, এই যে এই জায়গার যে ভ্যালুটা, সেটা পুরোটাই হচ্ছে 1। তারপর যখন হাফে এলো তখন ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে এরকম ভাবে হয়ে গেল। তাহলে আস্তে আস্তে এরকম নামতে থাকবে, স্টেপ ফাংশনের মতো ব্যাপারটা। ঠিক আছে, এত ডিটেলসে তো যেতে হবে না, কিন্তু এরকম ভাবে স্টেপ ফাংশন মতো নামতে থাকবে। তাহলে ফাংশনটা কি হচ্ছে? আলটিমেটলি 0 থেকে যদি স্টার্ট করি, ফাংশনটা কিন্তু ইনক্রিজিং ফাংশন হচ্ছে, ফাংশনটা কিন্তু ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, উপর দিক থেকে লেখা আছে বলে ফাংশনটা ডিক্রিজিং বলে মনে হচ্ছে, কিন্তু ফাংশনটা কিন্তু আলটিমেটলি ইনক্রিজিং ফাংশন, কারণ এখানে রেঞ্জ গুলো উল্টো করে লেখা আছে। উল্টো বলতে আমরা 1 থেকে স্টার্ট করে নিচ্ছি এখানে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তো ভাববো যখন, তখন 0 থেকে 1-এর দিকে ভাববো, এবং তার জন্য কিন্তু ভ্যালুটা ইনক্রিজই করছে। এখানে দেখ 1/4 হয়েছে, তারপর 1/2 হয়েছে, মানে 1/4 থেকে 1/2 তো বড়, তার থেকেও বড় হচ্ছে 1, তার মানে এটা ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ডিক্রিজিং নয়। তার এখানে লিখে রাখ, হিয়ার আমাকে বলেছে একটা মনোটোনিক ফাংশন হতে হবে যার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হচ্ছে ইনফাইনাইট, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ইজ ডিসকন্টিনিউয়াস, কিন্তু বাউন্ডেড রিমেন ইন্টিগ্রেবল হবে। তাহলে এই ফাংশনটাই সেরকম একটা ফাংশন। হিয়ার এফ ইজ monotone increasing in closed interval 0 1, also f এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যেই আছে, 0 less equals to fx less equals to 1, this implies mod of fx
less equals to 1 for all x belongs to closed interval 0 1 আগেরটার মতোই যেমন a দিয়ে বলেছিলাম তখন less equal to 1 ছিল, তার মানে this implies f is bounded on closed interval 0 1. এবার বলেছে point of discontinuity infinite, obviously infinite f is discontinuous at কোথায় বল দেখি, f টা কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে? আগে যে অঙ্কটা করে দিয়েছি ওর মতোই কিন্তু। 1/2 1/4 হ্যাঁ 1/2 1/2 স্কোয়ার 1/2 কিউব তোমার ডট 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 লাস্টে 0, তাই তো? তাহলে দেওয়ার ফোর শুধু ইন্টিগ্রেবিলিটি পর্যন্ত লিখতে হবে, এখানে ইন্টিগ্রেশনের জিনিসটা বার করতে হবে না কেন। df equals to set of points of discontinuity of set of point of discontinuity of f, set of point of discontinuity of f in closed interval 0 1. তাহলে সেটটা কিরকম হবে, হাফ হাফ স্কোয়ার তারপর টু দি পাওয়ার 4, না 4 কেন 3 হতে থাকবে and so on, লাস্টে গিয়ে 0। তাহলে দেয়ার ফোর df is an infinite set, তার মানে আমাকে বলেছিল যে এমন একটা ফাংশন খুঁজে বার করতে যেটা মনোটোনিক্যালি ইনক্রিজিং বা ডিক্রিজিং হবে, আমি এখানে ইনক্রিজিং বার করেছি। তার ইনফাইনাইট, সেটা তার ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকবে, তার ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকবে। দেখ এখানে দেখ গিভ অ্যান এক্সাম্পল অফ এ ফাংশন মোনোটোন ফাংশনের প্রথম একটা উদাহরণ, এইটা আলাদা এটা পরে, আগে মোনোটোন ফাংশন একটা উদাহরণ দিতে বলেছে, দিয়েছি। মোনোটোন ইনক্রিজিং দিয়েছি, তার ইনফাইনাইটলি লিমিট পয়েন্টস মানে ইনফাইনাইটলি পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি থাকবে, তাই সেটাই আছে হাফ হাফ স্কোয়ার হাফ কিউব করে ইনফাইনাইটলি পয়েন্টস রয়েছে। আর কি হবে, ফাংশনটা বাউন্ডেড হবে দেখিয়ে দেওয়া হয়েছে, এবার রিমান ইন্টিগ্রেবল হবে সেটাও দেখাতে বলেছে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে df is an infinite set, এই টাইপের যে কটা অঙ্ক হলে এরপর আর এই কনসেপ্টের অঙ্ক আটকানোর কথা না, এবং এই কনসেপ্টের অঙ্ক এটা 5 নম্বরে পাওয়াই যাবে পুরো। is an infinite set with a finite নাম্বার, ফাইনাইট নাম্বার বলতে এখানে একটাই লিমিট পয়েন্ট আছে, অনলি ওয়ান ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট। ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট কোনটা, জিরোটাই হচ্ছে লিমিট পয়েন্ট, কারণ n টেন্ডস টু ইনফিনিটি এই সিরিজটা এই সিকোয়েন্সটা জিরোতেই যাবে। তাহলে দিস ইমপ্লাইজ df is a zero set, আর df zero set হয়ে গেলে this implies f is continuous almost everywhere এটাও বলেছিলাম সংক্ষেপে এটা কে ডট ছোট হাতের এ ডট ই লেখা হয়, কিন্তু লিখবি না তোরা, তোরা পুরো কথাটাই লিখবি কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার। this implies by Riemann-Leibniz theorem f টাতে আমার রিমান ইন্টিগ্রেবল হয়ে গেল 0 1 এ, হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা আরেকটা আমি উদাহরণ দিয়ে রাখছি, সেটা হচ্ছে নন মনোটনিক ফাংশন। নন মনোটনিক ফাংশন সেটা হচ্ছে আগের দিনের কনসেপ্ট লাগবে, তার জন্য নন মনোটনিক ফাংশনের জন্য আগের দিনের কনসেপ্ট লাগবে। আগের দিনের যে থিওরেমটা, আগের দিনের যে আমি এক্সাম্পলটা করেছিলাম, প্রবলেমটা করেছিলাম, সেই প্রবলেমটা উদাহরণ দিতে হবে। ওখানে ছিল হচ্ছে -1 to the power n-1, -1 to the power n-1, এবার -1 to the power n-1 টা অবভিয়াসলি নন মনোটনিক, বিকজ এটা কিন্তু
এন এর বিভিন্ন ভ্যালুর জন্য একবার এন এর ভ্যালু যদি আমি জিরো বসাই, জিরো বসাবো না, এন এর ভ্যালু 1 থেকে নিতে হবে, জিরো বসালে প্রবলেম হয়ে যাবে, কারণ জিরো বসালে পাওয়ারে -1 চলে আসবে। তো আমি যদি এন এর ভ্যালু জিরো বসাই, এন এর ভ্যালু জিরো বসালে কি আসবে, জিরো না, ধর বারবার করে বলছি, এন এর ভ্যালু 1 বসাই, তো 1 বসালে জিরো আসবে, 1 বসালে সেটা জিরো আসছে। এন এর ভ্যালু 2 বসাবো, এন এর ভ্যালু যদি আমি 2 বসাবো সেটা কত হয়ে যাবে, -1। 3 বসাবো 1, 4 বসাবো আবার -1। তো এইভাবে +1 -1 +1 -1 অসিলেট করতে থাকছে। ঠিক আছে, স্ট্রিক্টলি কোনোটা বাড়ছেও না কিংবা কমছেও না। ঠিক আছে, একবার কমছে একবার বাড়ছে, একবার কমছে একবার বাড়ছে, তার মানে এটা আলটিমেটলি মনোটনিকই নয়। মনোটনিক হতে গেলে বাড়তে হবে এরকম কোনো কথা নেই, বা কমতে হবে এরকমও কোনো কথা নেই, সেম থাকুক তাতেও মনোটনিক বলতে পারবো। ঠিক আছে, কিন্তু একবার কমবে একবার বাড়বে এটাকে মনোটনিক বলবো না, তাই তো? লিখলেট if from closed interval 0 1 to r be defined by, if from closed interval 0 1 থেকে r be defined by fx equals to কত নেব, -1 to the power n minus 1, যেখানে 1/n+1 থেকে আগের দিন যে অঙ্কটা লিখে দিয়েছিলাম সেটাকে এখানে লিখে দিচ্ছি, লেস দেন x লেস ইকুয়ালস টু 1/n। আচ্ছা, জিরো নেব না, কারণ জিরো নিলে তো প্রবলেম হবেই, জিরো নিলে 1/0 চলে আসবে, সেটা তো আর হয় না এরকম ভাবে। তো এভাবে চলছে, 1 2 করে করে চলবে, ন্যাচারাল নাম্বার। আর জিরোতে জিরো, আর জিরোতে ভ্যালুটা কত, জিরো। তো সেক্ষেত্রে জিরোতে জিরো আর বলার দরকারই নেই, কারণ আমার যেটা, এক সেকেন্ড, হ্যাঁ জিরোতে জিরো বলে দিই, f0 ইকুয়ালস টু, এরকম ভাবে লিখ, ইকুয়ালস টু জিরো কমা দিয়ে x ইকুয়ালস টু জিরো, হয়েছে, এভাবে চলছে। তো সেক্ষেত্রে ফাংশনটা কিন্তু নন মনোটনিক ফাংশন, এটা কিন্তু একটা নন মনোটনিক ফাংশন, বিকজ এক্ষেত্রে কিন্তু কোনো, আমরা একবার বাড়ছে একবার কমছে। ঠিক আছে, তাহলে f is here, f is a non monotonic function, here f is a non monotonic function। আর বাউন্ডেড কিনা সেগুলো তো আগের দিন বলাই আছে, বাউন্ডেড, অবভিয়াসলি বাউন্ডেড এটা। অলসো এফটা এবার দেখবো বাউন্ডেড কিনা, এফটা কিন্তু -1 থেকে 1 এর মধ্যে বাউন্ডেড, কারণ এফ এর ভ্যালু যা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হয় জিরো হবে, নয়তো 1 হবে, নয়তো -1 হবে। এফ এর ভ্যালু অনলি 0 1 -1 ছাড়া আর কিছু হতে পারছে না, পাশেই দেখালাম। ফলে এফ এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যেই রয়েছে, সবচেয়ে কম ভ্যালু -1, সবচেয়ে বেশি ভ্যালু 1, আর মাঝখানে জিরো এফ এর ভ্যালু রয়েছে। ফর অল এক্স বিলংস টু ক্লোজ 0 1, so this implies mod of fx, তার মানে লেস ইকুয়ালস টু 1, মড দিয়ে লিখলে শুধু 1, ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1, তার মানে এফটা বাউন্ডেড হয়ে গেল, f is বাউন্ডেড অন ক্লোজ 0 1 হয়ে গেল। তাহলে আমাকে দেখাতে বলেছিল নন মনোটোনিক, একটা এক্সাম্পল দিয়েছি, দেওয়ার পর বাউন্ডেড দেখাতে বলেছে, সেটাও দেখানো হয়েছে, আর ইনফাইনাইটলি মানে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি রয়েছে সেটা বলতে হবে এবার। ঠিক আছে, এবার সেটা তো আগের মতোই হয়ে যাবে, আগের দিন যেভাবে করানো হচ্ছে সেটাই লিখে দিতে হবে একবার। তাহলে if is discontinuous, ঠিক আছে, না বুঝতে পারি এই জায়গাটা যদি, আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ আগের জিনিসটাই আবার রিপিট হবে, টাইম নষ্ট করে লাভ নেই। এখানে তাহলে কত হবে, এন এর ভ্যালু প্রথমে আমরা 1 বসাবো, 1 বসালে সেটা হয়ে যাবে হাফ থেকে 1, 2 বসাবো 1/3 থেকে 1/2, 4 বসাবো 1/5 থেকে এখানে 1/4, এভাবে চলতে থাকে মোট কথা।
তাহলে যে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি গুলো আসবে সেগুলো ব্রেকিং পয়েন্টেই আসবে, সেটা হচ্ছে এফ ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট, তার মানে একবার হচ্ছে তোর 0-তে ডিসকন্টিনিউয়াস হবে, তারপর হাফ, 1/3, 1/4, প্রত্যেকটা পয়েন্টে সে ডিসকন্টিনিউয়াস, যেটা একটা ইনফাইনাইট সেট। দেয়ারফোর ডিএফটা কিন্তু একটা ইনফাইনাইট সেট হচ্ছে, 0, হাফ, 1/3, 1/4, ডট ডট ডট, এটা একটা ইনফাইনাইট সেট উইথ ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট। ডিএফ এর যে লিমিট পয়েন্ট সেটা কিন্তু 0, ঠিক আছে? ইজ অ্যান ইনফাইনাইট সেট, infinite set with finite number, finite number বলতে only one finite number of limit point, সেটা হচ্ছে 0, লিমিট পয়েন্ট কে অনলি 0টাই হচ্ছে লিমিট পয়েন্ট। তাহলে this implies df is a zero set। পরীক্ষা ঠিকঠাক করে লিখবি যেভাবে লেখানো আছে, জিরো সেট পুরোটাই। আর ডিএফ জিরো সেট মানে এফটা রিমান ইন্টিগ্রেবল বাই রিমান লিভিং থিওরেম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট। একটা কোয়েশ্চেন এখানে লিখ, আচ্ছা প্রবলেমটা লিখবি হচ্ছে জাস্ট একটা কনসেপচুয়াল প্রবলেম। এখানে বলছে যে প্রুভ অর ডিসপ্রুভ, এই ধরনের কোয়েশ্চেনও থাকে, তার জন্য রেডি রাখতে হবে। প্রুভ অর ডিসপ্রুভ, কি প্রুভ আর ডিসপ্রুভ করতে বলেছে? যদি প্রুভ মানে জিনিসটা সত্যি হয় তাহলে প্রুভ করতে হবে, যদি মিথ্যা হয় স্টেটমেন্টটা সেক্ষেত্রে আমাদের কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। বলছে ইফ বক্স এফ, ফাংশনটা হচ্ছে বক্স এফ, অর্থাৎ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটা, সেই ভ্যালু সেই ফাংশনটাই বক্স এফ, কিন্তু এফ এর বক্স ইজ ইন্টিগ্রেবল on closed interval ab, integrable on closed interval ab, then f is also so মানে হচ্ছে f টাও রিমান ইন্টিগ্রেবল, f is also রিমান ইন্টিগ্রেবল, ঠিক আছে? এগুলো তো আগে থেকে না জানা থাকলে এগুলো অসুবিধা হবে পরীক্ষা করতে, যে বক্স এফ সেটা যদি ইন্টিগ্রেবল হয়, বক্স এফটা ইন্টিগ্রেবল মানে যে এফটা ইন্টিগ্রেবল হবে এরকম কোনো গ্যারান্টি নেই, এরকম কোনো কথা নেই, নাও হতে পারে। বক্স এফটা আমাকে দেখাতে বলেছে ইফ বক্স এফ ইন্টিগ্রেবল তাহলে এফটা ইন্টিগ্রেবল, এটা আমাদের এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে আমাকে প্রুফ করতে হবে ইন জেনারেল, আর যদি মিথ্যা হয় তাহলে ডিসপ্রুভ করতে হবে। এটা আমরা ডিসপ্রুভই করতে হবে, কারণ বক্স এফ এর সঙ্গে এফ এর ওরকম কোনো সম্পর্ক নেই যে বক্স এফটা ইন্টিগ্রেবল হলে এফটাও ইন্টিগ্রেবল হতে হবে বা না হতে হবে, এরকম কোনো কথা নেই, ঠিক আছে? তার জন্য একটা এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে এখানে, এইটার জন্য একটা কাউন্টার এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে। প্রথমে লিখে দিতে হবে যে স্টেটমেন্ট ইজ ফলস। সলিউশন যখন করব তখন লিখে দেবো প্রথমে যে স্টেটমেন্টটা সঠিক নয়, সেটাকে আমরা কি করব? ডিসপ্রুভ করব। দি স্টেটমেন্ট, দি গিভেন স্টেটমেন্ট ইজ ফলস, গিভেন স্টেটমেন্ট ইজ ফলস, দি গিভেন স্টেটমেন্ট ইজ ফলস। এই যে ফলস যে বলে দিলাম, এবার তার জন্য একটা এক্সাম্পল আমাকে দিতে হবে। এমন একটা এফ চুজ করতে হবে যার বক্স এফটা ইন্টিগ্রেবল কিন্তু এফটা নিজেই ইন্টিগ্রেবল নয়, যার বক্স এফটা ইন্টিগ্রেবল বাট এফ ইজ নট ইন্টিগ্রেবল। তার জন্য আমরা প্রথমের দিকে কিছু অঙ্ক করেছিলাম, সেই টাইপের অঙ্ক নেব, ঠিক আছে? যেমন ধর আমরা নিয়েছিলাম লেট এফ ফ্রম ক্লোজড ইন্টারভেল 0-1 থেকে নিচ্ছি 0-1 to r be defined by fx equals to, এটা ফর এক্সাম্পল দিয়ে দে, by fx equals to রেশনাল ইরেশনাল যদি আলাদা করে নিই তাহলে কিন্তু সেই ফাংশন কোনোভাবেই ইন্টিগ্রেবল হবে না।
একটা নিলাম ধর এক্স, একটা নিলাম 0, যা খুশি নিতে পারিস, এক্স স্কোয়ার এক্স কিউব নিতে পারিস, অন্য কিছু নিতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এক্স আর 0টাই নিচ্ছি, তাতে সুবিধা হবে বোঝানোটা। এক্স আর 0, তাহলে যেখানে হচ্ছে তোর এক্সটা একবার 0 1 ইন্টারসেকশন কিউ, অর্থাৎ রেশনালে একবার নিলাম, আর আমি ধরে নিচ্ছি 0তে হচ্ছে মানে ইরেশনাল পয়েন্ট গুলোতে হচ্ছে এফ এক্স এর ভ্যালু 0, ইরেশনাল পয়েন্ট গুলোতে এফ এক্স এর ভ্যালুটা কত, 0, বুঝলি? তো সেক্ষেত্রে এই ধরনের ফাংশন কখনোই ইন্টিগ্রেবল হয় না, সেটা আমরা দেখানোর প্রয়োজন নেই এখানে, কেননা জাস্ট স্টেট করে দেবো, এটা দেখাতে গেলে নিজেই একটা 5 নম্বরের অঙ্ক হয়ে যাবে। এফ এক্সটা যে ইন্টিগ্রেবল নয় সেটা দেখাতে গেলে নিজেই একটা সেটা 5 নম্বরের অঙ্ক হয়ে যাবে, সেটা আমরা দেখাতে যাবো না, আর এই ধরনের প্রুফ ডিসপ্রুফের অঙ্ক 2 নম্বরে দেবে। ফলে আমরা ডাইরেক্ট বলে দেবো এফটা ইন্টিগ্রেবল নয়, কেন ইন্টিগ্রেবল নয় সেটা দেখাতে গেলে 2 পাতা লাগবে। ক্যাপিটাল এম আর স্মল এম আর, ক্যাপিটাল এম আর ড্যাশ স্মল এম আর ড্যাশ করে তারপরে আবার সেই রেশনাল রিলেশনের জন্য সিকোয়েন্স চুজ করে অনেক ঝামেলা আছে, ঠিক আছে? ওই টাইপের অঙ্ক কিন্তু ইন্ডিভিজুয়াল আসে পরীক্ষাতে, সেটা কিন্তু প্র্যাকটিস রাখতে হবে, করানো আছে কিন্তু, ঠিক আছে? যা করাচ্ছি অঙ্ক ভালো করে করতে হবে, ঠিক আছে? অঙ্কের উপর অঙ্ক কিন্তু এখন বেশি দেয়, ওই জন্য অঙ্কের উপর বেশি জোর দিতে হবে। থিওরি তো পড়তেই হবে রিয়েলে, কিন্তু সেই সঙ্গে কিন্তু অঙ্কটাও ভালো করে বেশি বেশি অঙ্ক করতে হবে, যে অঙ্কগুলো করানো আছে সেগুলো খুব ভালো করে রেডি রাখতে হবে। Therefore f is not riemann integrable, ডাইরেক্ট জাস্ট স্টেট করবো, এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। f is not riemann integrable, riemann integrable on closed interval 0 1, f is not riemann integrable on closed interval 0 1, ঠিক আছে? হয়েছে? হ্যাঁ স্যার। এটা যে ইন্টিগ্রেবল নয় সেটা আরো ভালোভাবে বোঝা যায়, এটা শর্টেও বলা যায়, একেবারে যে বলা যাবে না সেটা বললে ভুল, বলা যায় যেটা শর্টে, যে ইন্টিগ্রেবল রিমাল বেগ দিয়ে কি করে বলা যাবে, এই যে এই ধরনের ফাংশন লেখা আছে না, এই ফাংশন শুধুমাত্র ইন্টিগ্রেবল, এই ফাংশনটা কন্টিনিউয়াস কোথায় হবে, এই ফাংশনটা কিন্তু থ্রু আউট ডিসকন্টিনিউয়াস, এই ফাংশনটা শুধুমাত্র এই দুটো ভ্যালুকে সমান করলে যে পয়েন্টটা পাবো সেখানে কন্টিনিউয়াস হয়, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0 তে একমাত্র কন্টিনিউয়াস ফাংশনটা, ফাংশনটা একমাত্র এক্স ইকুয়াল টু 0 তে কন্টিনিউয়াস, এক্স ইকুয়াল টু 0 তে কন্টিনিউয়াস মানে বাকি সমস্ত ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস, বাকি সমস্ত জায়গায় ফাংশনটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, তাহলে ফাংশনটার মানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস থাকার কথা ছিল, তাহলে রিমান ইন্টিগ্রেবল হতো, সেখানে সেক্ষেত্রে এখানে শুধুমাত্র একটা পয়েন্টে কন্টিনিউয়াস আর বাকি সব জায়গায় ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? এর সেট মানে এর বরঞ্চ কন্টিনিউটি সেটটা সেটা একটা ফাইনাইট সেট, সিঙ্গেলটন সেট, 0 0 ছাড়া সব জায়গাতে ডিসকন্টিনিউয়াস, তাহলে সেই ফাংশন কি করে তোর ইয়ে হবে, রিমান ইন্টিগ্রেবল হবে, সেটা আমি শর্টে জাস্ট একটু বলে দিই, এগুলো উল্লেখ করতে পারলে বেশ ভালো, এটা এখনই মাথায় আসলে এরকম ভাবে বলা যেতে পারে, বড় অঙ্ক না করে। কিন্তু 5 নম্বর যখন দেবে ওই বড় অঙ্ক করার সময় ওইভাবেই করতে হবে, এসব এরকম বললে হবে না। এখানে লিখে রাখি এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস অনলি অ্যাট এক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে? অনলি অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড তাহলে therefore df equals to set of points of discontinuity, set of points of discontinuity of f, set of point of discontinuity of f on closed interval 0 1, সেক্ষেত্রে কি হবে বল দেখি, বল df টা কি হবে নিজেরা বল, x ইকুয়াল টু 0 তো শুধুমাত্র কন্টিনিউয়াস, তাহলে কোনখানে ডিসকন্টিনিউয়াস? হ্যালো, স্যার কি বললেন? f টা কন্টিনিউয়াস শুধুমাত্র 0 পয়েন্টে, তাহলে ডিসকন্টিনিউয়াস কোন পয়েন্টে, মানে কোন পয়েন্ট গুলোতে? ডিসকন্টিনিউয়াস সেটটা কি লিখবো তাহলে? স্যার তাহলে 1/2 1/3 এগুলো কি না শুধু রেশনাল? এটা কেন,
এফ ফাংশনটা তার ডোমেনের শুধুমাত্র x ইকুয়াল টু 0তেই মানে x ইকুয়াল টু 0তেই ডিসকন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস, আর বাকি তাহলে সব পয়েন্টে তো ডিসকন্টিনিউয়াস, তার মানে 0 বাদে বাকি যা আছে সবটাতেই সে ডিসকন্টিনিউয়াস, তার মানে অনলি এরকম সেটটা। তাহলে ওয়ানেও হবে? হ্যাঁ, ওয়ানও ডিসকন্টিনিউয়াস হবে, সব ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস হবে, সব জায়গায় ডিসকন্টিনিউয়াস হবে, শুধুমাত্র 0তেই কন্টিনিউয়াস। সবসময় মাথায় রাখবি যখন রেশনাল ইরেশনালে ভাগ করা থাকে কোনো একটা ফাংশন, ধর 2x রয়েছে আর একটা রয়েছে x+1, 2x রয়েছে x+1, এটা এক্সট্রা রয়েছে ধর 0 থেকে মানে রেশনালে, আর এটা ধর ইরেশনালে রয়েছে, তো এই ধরনের ফাংশন যখন এইভাবে ভাগ করা থাকে তখন ফাংশনটা কোন পয়েন্টে কন্টিনিউয়াস হয় দেখে বলা যায়। কি করে দেখে বলতে হয়, 2x ইকুয়াল টু x+1 করে দেবো, তাহলে হয়ে গেল x ইকুয়ালস টু 1, তাহলে 1 এ একমাত্র কন্টিনিউয়াস হবে, বাকি সব কিছু ডিসকন্টিনিউয়াস হবে। এই ফাংশনে যেমন ডিফাইন করা আছে হচ্ছে x আর 0 দিয়ে, x আর 0 দিয়ে, এখানে সমান করে দেখ, তাহলে x ইকুয়াল সমান করলে x ইকুয়াল 0ই পাচ্ছি, তার মানে 0 তে কন্টিনিউয়াস, বাকি সব ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, এইভাবে দেখতে হয়। তো এই ফাংশনটা x ইকুয়াল 0 তে শুধুমাত্র কন্টিনিউয়াস, বাকি সব ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস। তো ডিসকন্টিনিউয়াস যখন হয়ে গেল তাহলে এই সেটটা হচ্ছে ডিসকন্টিনিউটি সেট। ঠিক আছে, এন্ড এন্ড তাহলে 0 1টা যেটা নিয়েছি, তাহলে এই ফাংশন এই সেটটা নিশ্চয়ই 0 সেট নয়, এটা একটা ইনফাইনাইট সেট যার ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস নেই। এটার লিমিট পয়েন্টের সেট যদি বার করতে হয়, আমার যদি ডিএফ এর লিমিট পয়েন্টস অফ ডিএফ, সেটা কিন্তু গোটা 0 1টাই চলে আসবে, গোটা 0 1টাই তার লিমিট পয়েন্টস হয়ে যাবে। ফলে দেয়ারফোর ডিএফ ইজ নট এ জিরো সেট, ডিএফ ইজ নট এ জিরো সেট, আর ডিএফ জিরো সেট না মানে এফটা ইন্টিগ্রেবল নয়, ডিএফ ইজ নট এ জিরো সেট। তাহলে দিস ইমপ্লাইজ এফ ইজ নট কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়ার, ডিএফটাকে যদি জিরো সেট হতো তবে এফটা কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়ার হতো, তার মানে ডিএফটা জিরো সেট নয়, এফ ইজ নট কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়ার, আর এরকম যখন নয় তার মানে এফটা রিমান ইন্টিগ্রেবলও নয়। তাহলে দিস ইমপ্লাইজ এফটা তার মানে রিমান ইন্টিগ্রেবলও নয় বাই রিমান লিভিং থিওরেম। কারণ রিমান লিভিং থিওরেমটা হচ্ছে তোর ইফ অ্যান্ড অনলি ইফ ক্রাইটেরিয়া, রিমান লিভিং থিওরেম হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ ক্রাইটেরিয়া, মানে এফটা কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার হলে তবে রিমান ইন্টিগ্রেবল হবে, রিমান ইন্টিগ্রেবল হলে কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার হবে। ঠিক আছে, একে অপরে এই দুটো মানে এটা হলে এটা হবে, এটা হলে উপরেরটা হবে। তো সেক্ষেত্রে যেহেতু কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার নয়, তার মানে রিমান ইন্টিগ্রেবলও নয়। ঠিক আছে, যদি লজিক দিতে হয় ছোট করে তাহলে সেটা এরকম ভাবে বলা যেতে পারে, ডিএফটা জিরো সেট নয় দেখিয়ে বলতে হবে। তো যাই হোক, আমরা এবার রিমান ইন্টিগ্রেবল তো নয় এফটা, কিন্তু বক্স এফটা ইন্টিগ্রেবল সেটা দেখাবো, বক্স এফটা যে ইন্টিগ্রেবল সেটা আমরা দেখাবো, এখানে কি করে দেখাবো দেখ। বক্স এফটাকে ইন্টিগ্রেবল কি করে দেখাবো, নাও বক্স অফ এফ এক্স, বক্স অফ এফ এক্স সেটা কিরকম বলেছে, দিস ইকুয়ালস টু, এইবার দেখ বক্স এর ভ্যালুটা কত হবে, এফ এর ভ্যালুটা কত, এফ এর ভ্যালুটা হচ্ছে এক্স যখন এক্সটা হচ্ছে 0 1 এর মধ্যে রেশনাল, 0 1 এর মধ্যে রেশনাল ভ্যালু গুলো তখন হচ্ছে ভ্যালুটা হচ্ছে এক্স, আর আদারওয়াইজ 0, আদারওয়াইজ কত 0। ঠিক আছে, তার মানে বোঝ এবার ব্যাপারটা, তাহলে 0 মানে হচ্ছে একটা রেশনাল ভ্যালু, 0টা হচ্ছে একটা রেশনাল ভ্যালু, তাহলে সেক্ষেত্রে বক্স অফ এফটা মানে এফটা কত, সেক্ষেত্রে এফটা কত এক্স, অর্থাৎ 0ই হবে 0তে, কারণ বলেছে রেশনালের জন্য এক্সই হবে, এক্সটা যদি রেশনাল হয় তাহলে এক্স হবে, তার মানে 0টা রেশনাল ভ্যালু যেহেতু তার মানে এফ এক্স এর ভ্যালু 0ই হলো। তারপর যদি 1 নিই সেক্ষেত্রে 1টার ক্ষেত্রেও কত হবে, 1টাও রেশনাল, তার মানে তার ভ্যালু এফ অফ 1টা 1ই হবে। এরকম করে করে যত রেশনাল ভ্যালু আছে 0 থেকে 1 এর মধ্যে যত রেশনাল ভ্যালু আছে প্রত্যেকটার জন্য ভ্যালু হচ্ছে এক্স, প্রত্যেকটার জন্য ভ্যালু হচ্ছে এক্স। ওকে, এটা বলা আছে তো। হ্যাঁ।
আচ্ছা, তার মানে 0 থেকে 1 এর মধ্যে যত রেশনাল ভ্যালু আছে প্রত্যেকের জন্য fx এর ভ্যালু হচ্ছে x, তাহলে বক্স x এর ভ্যালু মানে বক্স অফ f এর ভ্যালুটা কত হবে? বক্স অফ f এর ভ্যালুটা কত হবে? তো বক্স অফ f এর ভ্যালুটা কত হবে? যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, x টা যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, 1 হলো না, ধর 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে সেই ভ্যালুগুলো বলছে x, অথবা যদি রেশনাল হয় তাহলে x, ইরেশনাল হলে 0, রেশনাল হলে x, ইরেশনাল হলে 0। তার মানে তার বক্স নিলে কত হবে? x এর যদি বক্স করি, x টা আছে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে তার বক্স কত হবে? 0 থেকে 1 এর মধ্যে থাকা কোনো সংখ্যার বক্স ভ্যালু কত হবে? ধর হাফের বক্স কত হবে? হাফের বক্স কত? 0 তো। ধর 1.5, তার হ্যাঁ বক্স কত? 1, শুধু 0.5, অর্থাৎ হাফ, তার বক্স ভ্যালু কত? 0। এরকম ভাবে আগের ইন্টিজারটা হয়। তাহলে এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন অনুযায়ী, ফাংশনটার ডেফিনিশন অনুযায়ী তার বক্সের ভ্যালুটা হবে হয় 0 অথবা 1। 1 হবে শুধুমাত্র x ইকুয়ালস টু 1 হলে তবেই 1 হবে, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু x এর ভ্যালু যাই হোক না কারণ রেশনাল ইরেশনাল 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে বক্সের ভ্যালুটা। তার মানে বক্স সেফটা কিন্তু সব ক্ষেত্রে 0 দিচ্ছে, শুধুমাত্র 1 এ 1 দিচ্ছে। তার মানে 1 পয়েন্টই একমাত্র ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, ফাংশনটা একমাত্র 1 পয়েন্টই ডিসকন্টিনিউয়াস। তার মানে একটাই মাত্র পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আছে, একটা সিঙ্গেল ডিসকন্টিনিউটি। তার মানে এটা ডিএফ সেটটা কিন্তু একটা 0 সেট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে লিখবো দেয়ারফর বক্স সেফ ইজ, এরকম ভাবে লেখ, বক্স সেফ না লিখে লেখ হচ্ছে ডি বক্স সেফ দিস ইজ ইকুয়ালস টু সেট অফ পয়েন্ট অফ discontinuity of set of point of discontinuity of f in closed f না, এটা হচ্ছে box safe in closed interval 0 1 is equals to হচ্ছে সিঙ্গেলটন সেট 1। শুধুমাত্র একই ডিসকন্টিনিউয়াস, কারণ এখানে দেখ এই রেঞ্জটাতে পুরো ভ্যালুটাই 0, তার মানে এটা কনস্ট্যান্ট। এই রেঞ্জটাতে শুধুমাত্র একে গিয়ে ভ্যালুটা শুধুমাত্র চেঞ্জ করেছে, 1 হয়েছে, তার মানে এক পয়েন্টই একমাত্র ডিসকন্টিনিউটি রয়েছে। তাহলে therefore this implies d box safe is a finite set। একটাই তো পয়েন্ট আছে, একটা মাত্র পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আছে, মানে ফাইনাইট সেট। একটা ফাইনাইট সেট মানে 0 সেট। তাহলে দিস ইমপ্লাইজ is a 0 set। মানে this implies f is continuous almost everywhere। আর কন্টিনিউয়াস অলমোস্ট এভরিওয়্যার মানে এফটা রিমান ইন্টিগ্রেবল। এফ না, এটা বক্স সেফ হবে। এফের কথা তো দেখিয়েছিলাম, এফটা তো রিমান ইন্টিগ্রেবল হয়নি। বাই রিমান লিখবি থিওরেম, পরীক্ষায় পুরো কথাটাই লিখবি, আর এল লিখবি না এবার। তাহলে এখানে বক্স সেফটা রিমান ইন্টিগ্রেবল, কিন্তু এফটা রিমান ইন্টিগ্রেবল হয়নি। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এই কনসেপ্টের উপর মোটামুটি যা অঙ্ক ছিল সেগুলো আমি বলে দিয়েছি। এরপরে তাহলে আজকে তাহলে আর নতুন কিছু শুরু করছি না, কারণ একদিন আমি ইয়ের দিকটা হয় ডিডাকশন গুলো আর কয়েকটা বলে দেবো, নয়তো ডাইরেক্ট ডেফিনাইট ইন্টিগ্রালটা দিয়ে শুরু করবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ক্যান্সেল করছি।